বেহালা ঘুমচোখ এমন একটি নাট্যগোষ্ঠী যারা শুধু মঞ্চনাটকই করেন না, শ্রুতি নাটকও করেন। এবং তার একটি বিরাট অবদান হলো তাদের যে তারা নানান স্বেচ্ছাসেবী সংঘের সঙ্গেও কাজ করছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তারা ছোটদেরও নাটকে উৎসাহিত করছেন। নমস্কার, আমি কৃষ্ণেন্দু মুখার্জি। বেহালা ঘুমচোখ দলের আমি একজন নাট্যকর্মী এবং নির্দেশক। দাসিয়ারির উদ্যোগে ছায়ানট নাট্যমেলায় ঘুমচোখ অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। এই ধরনের একটা নতুন উদ্যোগ আজকের এই মহামারীর সময় সত্যি প্রশংসনীয়, যেখানে সমস্ত অডিটোরিয়াম, স্টেজ, দর্শক আসন শূন্য, সেখানেও থিয়েটার থেমে থাকে না। দাসিয়ারি সেটা নতুন করে প্রমাণ করলো এবং তাদের পাশে থাকতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আমরা এই অনলাইন থিয়েটার ফেস্টিভ্যালে দুটো নাটক নিয়ে এসেছি, একটা দিনের জন্য এবং হ্যামলেট। এই দুটো নাটকই আমার লেখা। একটা দিনের জন্য লিখেছিলাম আজ থেকে প্রায় 22 বছর আগে। তখন সেই তরুণ বয়সেও মনে হয়েছিল যে দুটো ভিন্ন মতের মানুষও পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে পারে যদি তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাটুকু থাকে। সম্পর্কে যত ঘাত প্রতিঘাত আসুক না কেন, ভালোবাসাটা সেক্ষেত্রে অক্ষত থেকে যায়। তো এই একটা দিনের জন্য নাটকটার মধ্যে আপনারা পাবেন দুটো মানুষের একদম ভালোবাসার গল্প। পরের নাটক হ্যামলেট, এটা একটা আমাদের দলের এক্সপেরিমেন্টাল কাজ। কারণ 15 মিনিটের মধ্যে হ্যামলেট নাটক অনেকেই হয়তো ভাবতে পারেন না। ছোটবেলায় প্রথম হ্যামলেটের গল্প শুনি বাবার মুখে, তারপরে যখন বড় হয়ে শেক্সপিয়ারের ট্র্যাজেডি নিয়ে পড়াশোনা করেছি, তখনও হ্যামলেট একটা আলাদা জায়গা করে নিয়েছিল। তো বহুদিনের ইচ্ছা ছিল যে আমরা হ্যামলেট নিয়ে কাজ করব, কিন্তু এই কাজটা আলটিমেটলি করতে পেরেছি যার জন্য সে হচ্ছে আমাদের দলের সদস্য এবং আমার বন্ধু উৎপল। কারণ ও যদি এই আবহটা তৈরি না করতো, যদি এই ভিডিও প্রেজেন্টেশনটা তৈরি না করতো, তাহলে হয়তো এতটা মনোগ্রাহী হতো না দর্শকদের জন্য এই নাটকটা। তো ওকে একটা আলাদা করে আমার দিক থেকে ধন্যবাদ জানানোর আছে। এই দুটি নাটকেরই ভিডিও প্রেজেন্টেশন উৎপল করেছে। একটা দিনের জন্য আবহ করেছে নগেনদা, যিনি একসময় বহুরূপীর সঙ্গে লাইভ বাজাতেন, অত্যন্ত গুণী মানুষ। আর এই প্রজন্মের উৎপল আমাদের হ্যামলেটের মিউজিক করেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সকলে মিলে এনজয় করুন অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল। আমাদের এই ছায়ানট যে প্রকল্প আমরা নিয়েছি, আপনারা আমাদের পাশে থাকবেন সেটুকুই আশা করব। আমরা যখন অডিটোরিয়ামে বসে থিয়েটার দেখি, তখন আমাদের মোবাইল ফোনগুলো নিষ্ক্রিয় করা থাকে, আমাদের অডিটোরিয়াম অন্ধকার থাকে, আমরা শুধুমাত্র নাটকটার দিকেই মনোনিবেশ করি। কিন্তু অনলাইন থিয়েটার ফেস্টিভ্যালে আমাদের যেটা মনে হয় যে মানুষ হয়তো একটু চঞ্চল থাকবেন, কোন সময় তারা দেখছেন আমরা তো বুঝতে পারবো না। তো আমার একটাই অনুরোধ সকল দর্শকদের, যে আপনারা খুব মন দিয়ে কাজটা দেখুন, হেডফোন ব্যবহার করবেন। অনেক মানুষের অনেক পরিশ্রম এই কাজটার সঙ্গে যুক্ত হয়ে আছে। আপনারা যদি সেই মন দিয়ে দেখেন, তাহলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাদের অনুরোধ, শুধু ঘুমচোখের নাটক নয়, দাসিয়ারি, অনুযোগ, সুকল্প, আমাদের যারা বন্ধু দল এই নাট্যমেলায় অংশগ্রহণ করেছে, তাদের সকলের নাটক দেখুন। ঘরে বসে এই অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল এনজয় করুন। সকলে সুস্থ থাকুন। এই শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের নাটকের মূল পর্বে। নমস্কার।
হ্যালো, আমি বলছি। কে বলছেন? আমি। আমি কে? গলাটাও চিনতে পারো না? 7টা বেজে গেছে, উঠে পড়ো। ও, তুমি? হ্যাঁ, বলো। তোমাকে তোমাকে দেখতে ভীষণ ইচ্ছা করছে। চলে এসো, কিন্তু প্লিজ এই এসে তোমার সেই চিরাচরিত ভঙ্গিতে জ্ঞান দিও না। আমার বয়ে গেছে। তাহলে চলে এসো। খুলছি। সকাল 9টা বাজে, এখনো কি নেশা কাটেনি? ভিতরে এসো। হঠাৎ গোঁপদাড়ি কেটে মাকন্দ সেজেছ যে? কোল্ড ড্রিঙ্কস খাবে? না, একটু চা খাবো। লিকার করছি। হ্যাঁ, ঠিক আছে। আমি যাব? না, আজ তুমি আমার অতিথি। তোমাকে দাড়িতেই বেশি ভালো দেখাতো। দেখো, হাত পুড়িও না কিন্তু। না, ঠিক আছে। বিয়ে করলে না কেন? সেটা যদি তোমাকে আগে জিজ্ঞাসা করি। প্রশ্নটা আগে আমি করেছি। চিনি ক চামচ? সেটা তোমার জানা উচিত। তোমার আরো 8 বছর বয়স বেড়েছে মলি, চিনি খাওয়া কমে যেতেও তো পারে। যাক, মলি বলে ডাকলে বলে তো ভালো লাগলো। আমি এখনো 2 চামচ চিনি খাই। তুমি? খাই না। চিনি ছাড়া চা? কেন, সুগার হয়েছে নাকি? যাতে না হয় তার জন্য। হোয়াট এ চেঞ্জ! যে হিসেব করে পাঁচাকে ঘেন্না করতো সেই। থাক না ওসব কথা। তুমি কি সত্যিই অতীতটা ভুলে গেছো অতনু? হ্যাঁ, ভুলতে চেষ্টা করি। কেন? এই দেখো, তোমার সব প্রশ্নের উত্তর তো আমি দেব না। তাছাড়া তুমি কি এলে আমাকে বাজিয়ে দেখতে? একদমই না। আজকের দিনটা স্রেফ তোমার সঙ্গে আড্ডা দেবো বলেই চলে এলাম। ভালো করেছ। ওটাই কি, রসগোল্লা? ঠিক ধরেছ। এই, তুমি রসগোল্লা খাওয়াটা ছাড়োনি তো? না না, ওই রসগোল্লার ওপর লোভটা রয়েই গেছে। ওই একটা জিনিসের কাছেই তো আমি যেচে হার মেনেছি। ভেরি গুড, আমি ভীষণ খুশি হয়েছি। মনে আছে মানিকতলার মোড়ে যখন ঘড়ি দেখছিলাম বারবার দেরি হয়ে যাচ্ছে বলে, বাবা বকবে বলে, তুমি তখন টানতে টানতে সেন মহাশয়ের রসগোল্লা খাওয়াতে নিয়ে গেলে। সেদিন আমি 10খানা খেয়েছিলাম, তুমি মাত্র 2টো। 15টা রসগোল্লা চ্যালেঞ্জে ওই দুটোর জন্য হেরেই তুমি আমাকে একটা ঘড়ি কিনে দিয়েছিলে। প্রতিদিন শোয়ার আগে আমি ঘড়িটার আওয়াজ শুনি। ইয়ার কি না মেরে বলো তো, বিয়ে করলে না কেন? এই 8 বছর তো তোমাকে ছেড়ে থাকলাম, খারাপটা কি আছে? সত্যি করে বলো তো, আমাকে ভেবে তুমি ছটফট করনি? আজ আমার বয়স 35। গত 8 বছর বাদ দিয়ে যদি ওই 27 বছরের কথা ভাবি তো দেখব যে আমার কাছে আমি ছাড়া বাকি সকলে ছিল ভীষণ ইম্পর্ট্যান্ট। তারা আমাকে মায়ায় জড়িয়েছে। আমার বাবা মা তুমি থাকতে আমার মনের মণিকোঠায়। তখন ভাবতাম আমি ভীষণ দুর্বল, এই 3জনের কাউকে বাদ দিয়েই আমি বাঁচতে পারবো না। একটা লতা 3টে গাছকে আঁকড়ে ধরে বড় হচ্ছিল। তুমি বসো, আমি ধরছি। হ্যালো, কে বলছেন? না, উনি একটু ব্যস্ত আছেন, আপনি রাত্রে ফোন করবেন। আচ্ছা, ঠিক আছে। ভালো করেছ। ভালো লাগে না সারাদিন এই ফোনের অত্যাচার। সেই একরকম বিরক্তি। জাস্ট আ সেকেন্ড। আমার বেড়াতে যাওয়ার ছবি, রাজস্থান গিয়েছিলাম, দেখো। তোমার ফটো তোলার হাতটা আগের থেকে বেশ ইমপ্রুভ করেছে। থ্যাঙ্কস। অসাধারণ এই ছবিটা, মানতেই হবে সুন্দর বাঁচতে জানো। ইনডিরেক্টলি বুঝিয়ে দিলে তুমিও সুন্দর। অফকোর্স। ভূতনি। খবরদার বলে দিচ্ছি অতনু, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি করবে কেয়া, বলো কি করবে? তুমি কিন্তু জানো আমি তোমার দ্বিগুণ স্মার্ট, একেবারে না। সত্যি,
কি ভয়ঙ্কর ছিলে তুমি। এখনো আছি। তুমি এসে খুব ভালো করেছো জানো। এই জানো সোনার কেল্লার কি দশা হয়েছে? বিরক্তিকর কিছু ছবিও তুলেছি। আজে বাজে লোকের ঠেক হয়েছে ওটা। অতনু, হুম, আমাকে কোথাও একটা বেড়াতে নিয়ে যাবে? ভেবে দেখবো। আমি জানি আমার মন রাখতে কোনোদিন তুমি তোমার মনকে ফাঁকি দাওনি। তবু যদি জোর করেই বলতে নিয়ে যাব, আমি ভীষণ খুশি হতাম। আমি জানি আমাদের আর একসাথে থাকা হবে না, তবুও ভাবতে ভালো লাগে আমরা একসাথে আছি। এই ডিয়ার, এসব ঘ্যান ঘ্যানানি থামিয়ে চলো তো কিচেনে যাই। জম্পেশ করে মাছ, মাংস, ডিম তিনটেই রান্না করে খাবো। আজ আমি জোগাড়ে, রাঁধবে তুমি। সত্যি? ইয়েস। অতনু, আই লাভ ইউ। ছাড়ো, কি বাচ্চাদের মতো করছো। পুরো কোথাকার। ওয়াও, বৃষ্টি এসেছে। ঘড়িতে সবেই 11:30। এই রান্না এখন থাক, চলো ছাতে যাই। দারুণ লাগছে, প্লিজ এসো। না। কেন? দূরে দাঁড়িয়ে দেখতেই বেশি ভালো লাগছে। কি দেখছো? চার্মিং। কি? বৃষ্টি। আর আমি? হ্যাঁ ঠিক আছে, মোটামুটি চলে যায়। ধুর, কি হলো? রাগ হলো? আরে আমি খ্যাপাচ্ছিলাম, অ্যাকচুয়ালি তো তোমাকেই দেখছি। থাক, আমি জানি আমি দেখতে ভালো নই। আরে পাগলি, এসো এসো। না ছাড়ো। আরে আমার সঙ্গে ভিজলে তোমাকে বেশি ভালো দেখাবে। আমার দরকার নেই। তবু যদি বলি তোমাকে ভিজতে হবে। জোর? আর কত জোর দেখাবে তুমি? আচ্ছা, বৃষ্টির তো আলাদা কোনো রং নেই বলো। ব্যাকগ্রাউন্ডে আকাশ, সবুজ গাছপালা আর ফাঁকা মাঠ আছে বলে বৃষ্টি দেখতে ভালো লাগে। আরে তোমার জন্যই ভিজতে আসা, প্লিজ এসো। আমার একটা পাজামা পাঞ্জাবি পরে নাও। পাঞ্জাবির বোতাম কোথায়? দিচ্ছি। তুমি কি নিজেই রান্না করো? পাগল, জানো তো আমি কিরকম অলস। একজন ঠাকুর আছে, সেই করে। ওই তুমি আসছো শুনে ছুটি দিয়েছি। যাতে মাতাল হলেও তালে ঠিক দেখছি। খাই মদ ঠিকই, কিন্তু তাতে আর মাতাল হই না। এত বেশি চিন্তা ভিড় করে থাকে মাথার মধ্যে, ওই একটু আধটু না খেলেও চলে না। আফটার অল ক্রিয়েটিভ বলে কথা। বিদ্রুপ করছো? করো, আই ডোন্ট কেয়ার। জানি, বৃথাই বলা। আচ্ছা মলি, তুমি যে এই এত বড় একটা কোম্পানি হ্যান্ডেল করছো, তুমি মদ খাও না? না, কারণ আমি যে কোনো পরিবেশেই ভালো থাকতে জানি। এটাই তো সমস্যা তোমার, পরিবেশের পার্থক্যই বোঝো না। সব রং একরকমভাবে ভালো লাগাটা কীরকম বোকা বোকা নয় কি? আরে নিজের জন্য ঠিকমতো পরিবেশ তৈরি করতে না পারলে বাঁচবে কি নিয়ে? স্মৃতি নিয়ে। আমার সেই দিনগুলো অনেক সুন্দর ছিল, যখন আমরা দুজনে দুজনকে না দেখতে পেলে ছটফট করতাম, ভীষণ ঝগড়া করতাম, মারপিট করতাম। একটা ছেলে মানুষই ঘিরে থাকতো আমাদের। ছেলে মানুষ, ভালো বলেছ। ভালোবাসাটাও ছেলে মানুষই হয়ে দাঁড়ালো। আনসার মি, তুমি কখনো আবিষ্কার করতে চেয়েছিলে আমায়? তোমার একটা অন্ধবিশ্বাস ছিল যে অতনু তোমাকে পাগলের মতো ভালোবাসে, তার জগতে তুমি সব কিছুর চেয়ে ইম্পর্ট্যান্ট। রাইট। তোমার বাইরেও আমার একটা জগৎ ছিল, যে জায়গাটা তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম না। শান্ত নদীর নিস্তব্ধতা অনুভব করার মতো ধৈর্য ছিল না তোমার। কন্টিনিউয়াসলি কথা বলতে তুমি। একটা নির্জন শান্ত পরিবেশ যখন আমাকে ভীষণ তৃপ্তি জোগাতো, তুমি সে জায়গাটাকে উল্লাসের উদ্দামতায় একটা বিচ্ছিরি আকার দিতে। আমার ভালো লাগতো না, আমি তোমাকে বারণ করতাম, তুমি শুনতে না। তোমার গলা জড়িয়ে জলের কাছে মুখ নিয়ে গিয়ে আমি চিৎকার করে বলতাম, আই লাভ ইউ। তুমি বিরক্ত হয়ে সিগারেট খেতে শুরু করতে, সিগারেটটা টান মেরে ফেলে দিতাম। মেয়ে বলে গায়ে হাত তুলতে তখন দ্বিধা হতো তোমার। তুমি চুপ করে থাকলেই আমি তোমার কানে সুড়সুড়ি দিতাম, তোমার কথা শুনতে চাইতাম। আমি বলতে চাইতাম না, তখন আমি অন্য এক জগতের আমন্ত্রিত অতিথি। সেখান থেকে কুড়িয়ে নেওয়ার অনেক কিছু আছে, সব কিছু নতুন সেখানে।
ক্রমশ পুরাতন হতে থাকা সময় এই পৃথিবীতে প্রতিদিন নতুন খুঁজতাম আমি। একদিন আমিও পুরনো হয়ে গেলাম। প্লিজ কথার মাঝখানে কথা বলো না। হ্যাঁ, কি যেন বলছিলাম? প্রতিদিন নতুন খুঁজতে তুমি। ইয়েস, লেখার জন্য। তখন নবারুণ পত্রিকা বাজারে ভীষণভাবে সাড়া ফেলেছে। আমি তখন চাবুকের মতো লিখছি। তুমি ছিলে ইন্সপিরেশন। টাকা ছিল না বলে তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাবার লাইব্রেরিতে বসে বই পড়তাম। তোমার বাবা খুব ভালোবাসতেন আমায়, প্রবাবলি তোমার চেয়েও বেশি। জানি। রবিবার ছিল তোমার আমার আড্ডার দিন। সেটা কোনোদিন একটা নদীর ধারে অথবা কলকাতার নামি রেস্তোরাঁয়। তুমি রেস্টুরেন্টে যেতে চাইতে না, পকেটে পয়সা ছিল না বলে। আমি বিল পে করব এতে তোমার আঁতে লাগতো। একটু হলেও মিডিওকার ছিলে তুমি। আমি ভীষণ অপছন্দ করতাম এই মিডিওকার মেন্টালিটি। একরকম জোর করেই তোমাকে নিয়ে যেতাম। তখন একটা জোরও ছিল তোমার ওপর। থাক, চলো খেয়ে নি, বেলা 2 বাজে। একটা সিগারেট খেয়ে নি। এখন সিগারেট ধরিও না প্লিজ, চলো। আচ্ছা চলো। ঘড়িতে সবে 2:30। ভালো ছেলে মেয়ের মতো খাওয়া দাওয়া শেষ। খুব ভালো খেলাম, থ্যাংক ইউ। মলি, একটু রেস্ট নিয়ে আমাকে একটা কবিতা শোনাবে? অনেকদিন প্র্যাকটিস নেই। ঠিক আছে, শোনাতেই পারি। কিছু কবিতা তোমার জন্য বেছে রেখেছি। ওয়াও, তুমি এখনো ধোঁয়াটা রিং করেই ছাড়ো? ওই সময় বিশেষে। মলি, কি হলো? তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? যদি করেই থাকি। সেই। আচ্ছা অতনু, ভীষণ জানতে ইচ্ছা করে, তুমি কি আগের থেকে বেশি ভালো লিখছো? ঠিক বলতে পারবো না, তুমি তো পড়ো, তোমার কি মনে হয়? কি করে জানলে আমি পড়ি? আমি জানি। আহামরি কিছু খুঁজে পাই না জানো। ঠিক বলেছ, আমিও তাই ভাবছি। আসলে বাজারে বিক্রি হওয়াটাই তো শেষ কথা হয়ে যায়। একদম অ্যাম্বিশাস নাও, ভীষণ আলসি। পুরোটা ঠিক নয় জানো। আমার মন মতো না হলে আমি পরিশ্রম করতে পারি না। তুমি তো জানো পড়াশোনার সময়গুলো আমি কত হেলায় নষ্ট করতাম। তুমি কি বলবে আলসেমি? তাহলে তর্কের খাতিরে বলতে বাধ্য হচ্ছি, কলেজ সোশ্যালের নাটকের লিড ক্যারেক্টার রাত জেগে মুখস্থ করেছিলাম আমি। তুমি তো জানো নাটকটা দাঁড় করানোর জন্য কি অক্লান্ত পরিশ্রম করেছিলাম। আসলে ভালো লেখবার জন্য একটা তাড়না দরকার। ভেবেছিলাম তোমাকে ছেড়ে নিজেকে মুক্ত রাখবো, তাহলে আর আমার এই 2-2 4 করার ছেলে ভোলানো খেলায় মেতে থাকতে হবে না। কিন্তু তোমার আমার সম্পর্কটাকে আমি যখন ভেঙে চুরমার করে দিলাম, তখন আবার শুরু হয়ে গেল নিজের সঙ্গে নিজের কথা বলা। আবার মনে হলো ঠিক ভুলের বিচার করা দরকার। কোনটা ঠিক আর কোনটা ভুল, এই বিচার করতে করতে আমি স্যাঁতস্যাঁতে ঘরের অন্ধকারে গুটিয়ে ছোট হয়ে যাচ্ছি। তারপর যখন চাই নিশুতি রাতের অন্ধকারের হাতছানিতে এগিয়ে যেতে, তখন আর এগোতে পারি না। আমার সেই নতুনের আর সন্ধান করে ওঠা হয় না। প্লিজ মলি, তুমি বলো আমি কি ভুল করেছিলাম? ইয়েস, আমাকে ছেড়ে তুমি তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয় হারিয়েছিলে। আমি তোমাকে বিরক্ত করতাম ঠিকই, কারণ আই ওয়াজ পজিটিভ। কিন্তু আমি তোমায় সবচেয়ে ভালো বুঝতাম। তোমার কোনো লিমিট সেন্স ছিল না। আবেগের তাড়নায় তোমার যা ইচ্ছা হতো তাই করতে। তোমার লক্ষ্যটা পূরণ হোক, এই শুভেচ্ছা বোধহয় আমার থেকে তীব্রভাবে কেউ কখনো তোমায় জানায়নি। তুমি যত বাঁধন ছাড়া হতে চাইতে, আমার তোমাকে ততই বাঁধতে ইচ্ছা করত। আমি চাইতাম, হ্যাঁ আমি চাইতাম তুমি আমার জন্য বাঁচো। আমি তোমার কাছে পৌঁছতে পৃথিবীর একটা লোককেও কেয়ার করিনি, কারণ তুমিই ছিলে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমার সঙ্গে সপ্তাহে মাত্র 1 দিন দেখা হতো, কলেজ ছাড়ার পর। সেই সময় শান্ত স্তব্ধ পরিস্থিতিতে আমার দম বন্ধ হয়ে আসতো। আমি মেনে নিতে পারতাম না দিনের পর দিন তোমার এই রুক্ষ হয়ে যাওয়া। মনে হতো আমরা যেখানে এক হয়ে যাই, সেখানে পৃথিবীর সমস্ত আনন্দ ভিড় করে।
কিন্তু আমি জানতাম তুমি নিজেকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসো। বিরক্তি থেকে তোমার ক্রোধের জন্ম হয়, তখন তুমি ভেঙে ফেলতে পারো সব কিছু। কিন্তু কখনো ভাবিনি তুমি এত রেগে যাবে যে আমাদের সম্পর্ক ও আমার স্বপ্নগুলোকে তুমি এভাবে ভেঙে ফেলবে। তবু তোমার উপর আজ আর আমার কোনো রাগ নেই। আমি ভালো থাকতে জানি। আমার চারপাশ নিয়ে আমি ভীষণ ভালো আছি। তুমি আমাকে দূরে ঠেলে দিলেও আমি তো এখনো তোমাকে কাছের বলেই ভাবি। একরকম নির্লজ্জও বলতে পারো। নইলে 8টা বছর পর এভাবে তোমার কাছে আসতাম? দেখো অতনু, তুমি কি মনে করো আমি জানি না, তবে আমার মনে হয় এই পৃথিবীতে বাঁচতে গেলে হিসেব করতে হয়। বেহিসাবি জীবন ভীষণ কষ্টের হয়। মনে আছে কলেজে রেজাল্ট খারাপ করেছিলাম বলে বাবা মায়ের সুর ধরে তুমি আমাকে কি বকাই না বকেছিলে? কিন্তু তুমি আমার মধ্যে কোনো কষ্ট দেখেছো? জীবনের প্রতিটা মুহূর্তকে আমি আমার মতো করে অনুভব করেছি। এ আমার এক ভীষণ বড় পাওয়া। আজ আর আমি আমার লক্ষ্য, নাম, যশ, টাকা এসব নিয়ে সত্যি ভাবি না। হিসাব তারা করে যাদের এক্সপেকটেশন আছে, যারা নিরাপত্তা খোঁজে। হিসাব তারা করে যাদের অভাব আছে। আমি বেহিসাবি কারণ আমার তো হারাবার কিছু নেই। বলিনি তোমায়, তবু তুমি আছো ক্ষণে ও প্রতিটি ক্ষণে। বলিনি গো ভালোবাসি, তবু গোলাপি চাদুরি খুঁজে দেয় উষ্ণতা। বলিনি আকাশ তুই কুসুমের প্রেম, তবুও বৃষ্টি কবিতা কবিতা খেলে। বলিনি ধূসর ভয় লাগে, তবু প্রজাপতি পাখা মেলে। কবে লিখলে? ভালো হয়েছে। খুব রিসেন্টলি লিখেছি। তুমি পড়লে বলে আরও বেশি ভালো লাগলো। কটা বাজে? 4টে। একা একা আর কবিতা পড়ার অভ্যেস নেই। হ্যাঁ, কোম্পানির লাভ ক্ষতির হিসাব থেকে তো কবিতা একটু দূরে। জীবনের লাভ ক্ষতির হিসেব ভুলতে গেলে বোধহয় নিজেকে অন্য কোনো হিসাবে জড়িয়ে নিতে হয়। পৃথিবীর বাতাস ভীষণ ভারী হয়ে উঠছে। শ্বাসকষ্ট হয় আজকাল। পাশের লোকটাকে বিশ্বাস করবার আগেও ভাবতে হয় ঠিক ভুলের ছক। অক্টোপাসের ফনার মতো কারা যেন আমাকে গ্রাস করতে চাইছে, আর আমি পাগলের মতো নিজের অস্তিত্ব রক্ষার জন্য অস্ত্র নিয়েছি হাতে। তুমি কি দেখো না মলি, ঘাসের রং হলুদ হয়ে আসছে, আকাশ ছাই রঙা হয়ে তাকিয়ে আছে। মৃত্যু আমাদের দিকে এগিয়ে আসছে, তাই তো আমাদের জীবনের দিকে হাত বাড়ানো উচিত। এক্সিস্টেন্স রক্ষা করতে লড়াই করো অতনু। নিজেকে টিকিয়ে রাখার মধ্যেই মানুষের স্বাভাবিকতা। জীবনের ধর্মকে তুমি অস্বীকার করতে পারো না। বাঁচতে তোমাকে হবেই অতনু। বেঁচে আছি বলতে লজ্জা করে। সারা শরীরে বিষ নিয়ে আজ আমি বিষাক্ত। নিজের আত্মরক্ষার জন্য অপরকে দংশন করাটাই আমার জীবনের ধর্ম, আমার দর্শন। কেড়ে খাওয়াকে ঘেন্না করি আমি, তবু কেড়ে খাওয়াতেই তো আমি অভ্যস্ত। তুমি কেমন আছো জানি না মলি, আমি ভালো নেই। আমার নিজস্ব সত্তাগুলোকে আমি গলা টিপে মেরে দিয়েছি শুধু নিজেকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখবো বলে। হ্যাঁ, টিকে আছি আমরা, বেঁচে নেই। থাক না এসব কথা। তোমার নতুন কোনো লেখা পড়ে শোনা। না না, থাকবে কেন? তোমার জানা দরকার, যে অতনুর দিকে আঙুল তুলে তুমি বলছো যে সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য সে একা দায়ী, তার পায়ের নিচের জমিটার দিকে তাকাও। দেখবে সেখানে কোনো সবুজ ঘাস নেই, আছে মানুষের কঙ্কাল। এই গোরস্থানের বুকে ফুল ফোটাবো যেদিন, সেদিন আমি তোমার কাছে যাব, তার আগে নয়। চারপাশের ছবি শব্দ দেখে শুনে তুমি স্বাভাবিক থাকতে পারো, কিন্তু আমার মদের দরকার হয়। যে বাতাসে বারুদের গন্ধ তাকে প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে আর যাই হোক ভালোবাসা যায় না, অন্তত আমি পারি না। 4টা বাজে। 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 4টা বাজ
আজ ভীষণ লোভ হলো এই কবিতাটা তোমার মুখ থেকে শুনবো। তারপরে জ্বলে উঠল আমার দগদগে ঘাগুলো। মনে পড়ে গেল আমার সমস্ত অতীত। মদ, ঘুমের ওষুধ, এসব কৃত্রিমতা দিয়ে ভুলিয়ে রেখেছিলাম আমার সুস্থ অতীতটাকে। মৃত্যু যন্ত্রণায় তা যেন আবার ছটফট করে উঠল। এ এক বিষক্রিয়া। আমার কিছু করার ছিল না মলি, আমাকে ভুল বুঝো না। তোমার হাতটা আমার হাতের উপর একবার রাখবে প্লিজ? এত অস্থির হইও না, আমি তো আছি। সত্যি আছো মলি? এখনো আছো? তুমি তো লিখেছ, বলিনি তোমায়, তবু তুমি আছো ক্ষণে ও প্রতিটি ক্ষণে। লেখনি? তোমাকে এত কাছে আবার কখনো পাবো আমি ভাবিনি। অতনু প্লিজ, ওরকম করো না, ছাড়ো। সন্ধে হয়ে এলো, আমাকে এবার ফিরতে হবে। না না, তুমি কোথাও যেও না। আমার কাজটিতে চুপটি করে বসে থাকো। জানলার বাইরে সন্ধে নেমে আসছে। একসাথে গোধূলি দেখিনি বহুদিন। আমার এই 11 তলার ঘর থেকে আমি বাইরের দিকে যখন তাকাই, তখন নিচের দিকে তাকাতে আমার ইচ্ছে করে না। নিচের মানুষগুলোকে আমি ভয় পাই, ওরা আমাকে শুধু লোভ দেখায়। 11 তলায় যে কথা ভেবে আমি 1 তলায় আসি, আমার সেই ভাবনাগুলো কেমন অস্থির হয়ে পালিয়ে যায় এই ব্যস্ত নগরীর গাড়ি ঘোড়ার মোবাইলের শব্দে। বৈজ্ঞানিক প্রতিযোগিতাময় প্রতিদিন, ব্যস্ততার কোনো গণ্ডি কাটেনি। ভাবে ভাবে তোমাকে বোঝাতে হবে তুমি অনেক কিছু, জাহির করতে হবে তোমার ইম্পর্টেন্স, চেঁচিয়ে বলতে হবে তোমার যোগ্যতা, না জানলেও ভঙ্গি করতে হবে জানবার। এই নাটকে দুনিয়ায় নাই বা তুমি অভিনয় করলে, তাই বলে ওদেরকেই বা এতটা ইম্পর্টেন্ট করে তুললে কেন, যেখানে তোমার একটা আইডেন্টিটি আছে? তুমি তো এত দুর্বল নও যে ওদের জন্য তোমার নিজস্ব ভালো লাগা, ভালোবাসা আর বেঁচে থাকাটাকে এতটা বিষাক্ত করে তুললে। অস্বীকার করি না তুমি সেন্সিটিভ, কিন্তু এই কথাও স্বীকার করতে ইচ্ছা করে না যে তুমি হেরে গেছো। আমি সত্যিই হেরে গেছি মলি। এটা তোমার ভুল ধারণা। তুমি নিজেকে ওদের থেকে সরিয়ে নিতে চেয়েছো, কিন্তু কেন চাওনি ওদের ভুলগুলোকে ওদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে? আমাকে ছাড়া বাকি সকলকে আঘাত করতে তোমার বড় কষ্ট হয় না? স্বার্থপরের মতো আমাকে ফেলে রেখে নিজের মতো করে পাগল সাজতে তোমার লজ্জা করে? পাগল তো আমিও হয়ে যেতে চেয়েছিলাম। মাতাল হয়ে তোমার ভালোবাসার সাগরে আমিও তো সাঁতার দিতে চেয়েছিলাম। তোমার ভালোবাসার চেয়ে বড় নেশা আমার যে আর কিছু নেই, তুমি বোঝো না? বুঝেও কি লাভ বলো? ভালোবাসতে পারি না তোর মনের মতো করে। চেষ্টা করো অতনু, চেষ্টা করো। ভালোবাসা জন্ম নেয় গভীর আনন্দাবেগ থেকে, তা কি চেষ্টা করে হয়? তবু যদি আবার আমার সেই পুরনো সবুজ দিনগুলো ফিরে পাই, তবে সব কিছু ছেড়ে আবার তোমার কাছেই ফিরে যাব। জানি তুমি আমাকে দূরে সরিয়ে দেবে না। তোমার মতো এত নিরাপদ আশ্রয় আমি কখনো পাবো না। মানলে তাহলে? মিস্টার অতনু, আমার চোখের দিকে তাকাও, বলো তুমি আমাকে ভালোবাসো। কি প্রয়োজন? আমার চোখ কি তা বলে না? তুমি সৃষ্টিকর্তা, পাগল হও তোমার সৃষ্টির নেশায়। তোমার কলমের একটা আঁচড়ে পাল্টে যাবে গোটা দুনিয়া। এসব ভেক কথা, আমি দেখেছি তা হয় না। আমি বলছি হয়। প্লিজ অতনু, এখনো আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। আমি জানি তুমি পারবে। আশ্চর্য, আশ্চর্য তোমার প্রেমের গভীরতা, সেখানে থই পাই না আমি। তুমি এত সাহস পাও কোথায় আমি ভেবেই পাই না। সাহস থেকেও তো সব ভেঙে গেল। ভীষণ আফসোস হয় গত 8টা বছর হারিয়ে ফেলার জন্য। আমারও। তবু এটাই বোধহয় স্বাভাবিক ছিল। বিষণ্ণতার মধ্যে দিয়ে নিজেকে শুদ্ধ করার দরকার ছিল। এখন ভীষণ অসহায় লাগছে জানো। মনে হচ্ছে তোমাকে কাছে না পেলে আর বোধহয় বাঁচবই না। এই আবেগ প্রবণতা নিয়ে না কখনো তুমি ঠাট্টা করনি। চিরকাল আমার অসহিষ্ণু মনকে প্রশ্রয় দিয়েছ, কখনো দাবি করনি। কিছু চাওনি বলেই হয়তো আজ তোমাকে সব উজাড় করে দিতে ইচ্ছে করে।
আমার দিকে অমন করে কি দেখছো? কিছু না। তোমার জানলা দিয়ে কলকাতাকে বেশ সুন্দর দেখায়। দেখো, সন্ধ্যের আলোয় কেমন সেজেছে আমাদের শহর। হ্যাঁ, সন্ধে হলেই তো বিজ্ঞাপনের ওই হোর্ডিংগুলো ঝলসে ওঠে। অতনু, আকাশের দিকে তাকাও। দেখো, আজ আকাশ ভরা তারা। সত্যি কি ভীষণ ভালো লাগছে আজ। কিন্তু আমাকে যে এবার যেতে হবে অতনু। শুরুর দিনগুলোর মতো আজও চলে যাওয়ার সময়টাই আমার একমাত্র শত্রু। তবে মল্লিকা চলে গেলেও তার হৃদয়ের সবটুকু ভালোবাসা সে রেখে যাবে তোমার জন্য। আমার যাওয়ার আগে তোমার কোনো একটা লেখা তোমার গলায় শুনতে চাই। বেশ। একা হতে হতে শূন্য মরুভূমির তপ্ত কোল ভালো লাগে। নীরব অসীম শূন্যতায় প্রেম ধরা দেয় আপন মৌলিক অঙ্গনে। চেনা লাগে নিজের ছায়ায় আঁকা অনুভূতির কম্পন। ভালোবাসতে ভালো লাগে ক্লান্ত সূর্যের রক্তিমতাকে। মরুভূমিতে সন্ধ্যা আসে, শীতলতায় আচ্ছন্ন মন ভুলে যায় সব রক্তপাত, সব হিংসার বেড়াজাল। হারানো সুর ফিরে আসে ঠুমরির ছন্দে। অনুভূত হয় বাঁকা চাঁদের নীল চুম্বন। প্রেম জেগে থাকে নিষ্পলক, নির্ভার এক উদাসীনতায়। কে? মহারাজ? মহারাজ আপনি এখানে এভাবে? সদ্যমৃত মহারাজের আত্মা কি তবে শান্তি পায়নি? সেই যুদ্ধ সাজ, সেই কুঞ্চিত ভ্রুজরা আমাদের সেই মহারাজ। মহারাজ, এক্ষুনি হ্যামলেটকে খবরটা দেওয়া দরকার। প্রিয় ভ্রাতা, আমার বীর ভ্রাতা, আমাদের সকলের প্রিয় মহারাজের আকস্মিক মৃত্যুতে আমাদের রাজ্য আজ বিষাদগ্রস্ত, বিশৃঙ্খল। আমরা তার আত্মার শান্তি কামনা করি। তার শূন্যস্থান পূরণ করতে, তার স্বপ্নকে সার্থক করতে, ডেনমার্কের প্রজাগণের কল্যাণার্থে আমি আজ সিংহাসনে আসীন। রাজমহিষীর
বৈধব্য বেশ আমি সহ্য করতে পারিনি বলে আপনাদের সুপরামর্শে আমি তাকে সহধর্মিণী রূপে বরণ করেছি। দুর্ভাগ্যজনক হলেও মহারাজের শূন্যস্থান পূরণ করাই আমার নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। আপনাদের একান্ত সহযোগিতা কাম্য। হ্যালো এটার্স, বলো তুমি কি বলতে চাও? মহারাজ, আমি আপনার প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য ডেনমার্কে এসেছি। আমাকে অনুগ্রহ করে ফ্রান্সে ফিরে যাওয়ার অনুমতি দিন। তোমার পিতা পলোনিয়াসের অনুমতি যদি পেয়ে থাকো তবে আমিও তোমায় অনুমতি দিলাম। আত্মীয়বার হ্যামলেট, পুত্র আমার, তোমাকে এখনো কেমন বিষণ্ণ দেখাচ্ছে। পিতার মৃত্যুতে তোমার এই বিষণ্ণতা অতীব প্রশংসনীয়, কিন্তু মৃত্যু এক চিরন্তন সত্য। তাই মিছিমিছি নিজেকে কষ্ট না দিয়ে তোমার চিন্তায়, তোমার পিতৃকল্পে তুমি আমাকে গ্রহণ করো। পুত্র হ্যামলেট, মহারাজ ঠিক বলেছেন, জীবের মৃত্যু অবশ্যম্ভাবী। তুমি তোমার মন থেকে বিষণ্ণতার মেঘ দূর করে স্বাভাবিক হতে চেষ্টা করো। তুমি এই সিংহাসনের সর্বাপেক্ষা নিকটতম। তোমার প্রতি আমাদের ভালোবাসা তোমার পরলোকগত পিতার চেয়ে কোনো অংশে কম নয়। পৃথিবী জানুক সে কথা। আমি চাই তুমি আমাদের কাছে থাকো। হ্যাঁ, আমি চাই না যে তুমি আবার উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও। আমার একান্ত ইচ্ছা তুমি এখানেই আমার প্রধান পারিষদ রূপে, আমার পুত্র রূপে থাকো। যথাজ্ঞা মহারাজ। হে ঈশ্বর, পৃথিবীটা কি স্বার্থপর, কি প্রবঞ্চনাময়! আমার পিতার মৃত্যুর 1 মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই আমার মাতা পরিণয় সূত্রে আবদ্ধ হলেন আমার সদ্য মৃত পিতার ভ্রাতার সঙ্গে। আমি ছাড়া বাকি সকলকে কি অস্বাভাবিক রকম স্বাভাবিক লাগছে, তাই না? কি মর্মান্তিক! হ্যামলেট, হ্যামলেট, হরেশীয়, আমি আমার অনুভবে আমার পিতাকে দেখতে পাই। আমিও যে তাকে গত রাত্রে দেখেছি হ্যামলেট, আমাদের প্রিয় রাজাকে, আপনার পিতাকে। কোথায় বলো আমাকে, কোথায় দেখেছো? প্রহরী মঞ্চে গতকাল মধ্যরাত্রে। আমি তার সঙ্গে কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু সে ছায়ামূর্তি ক্ষণকাল থেকে চোখের পলকে মিলিয়ে গেল। আজ রাত্রে আমিও তোমাদের সঙ্গী হব, আমিও দেখতে চাই তাঁকে। সম্ভব হলে জেনে নেব কি চান তিনি। যাও হরেশীয়, তুমি এখন বিশ্রাম করো। ওফেলিয়া, ওফেলিয়া! কি হ্যামলেট, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। হঠাৎ এই সময়ে এখানে? মনে হয় সারা পৃথিবীতে যখন রাত্রি নেমে আসে, দুটো চোখ যখন আর দুটো চোখকে নিয়ে স্বপ্ন দেখে, শান্ত সঙ্গীত যখন অনুভব করায় আমার প্রেম, তখন আমি যে শুধু তোমাকেই দেখতে পাই ওফেলিয়া। যুবরাজ হ্যামলেট, আমি আপনার পবিত্র ভালোবাসাকে মর্যাদা করি, কিন্তু আপনার নিবেদিত প্রেম আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। তুমি সত্যিই আমাকে ভালোবাসো না ওফেলিয়া? রাত্রি হয়েছে, আপনি এভাবে একান্তে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন জানলে আমার পিতাও অসন্তুষ্ট হবেন। তবে কি পিতার পরামর্শে নাকি তার ভয়ে তুমি আমাকে প্রত্যাখ্যান করছো ওফেলিয়া? বললাম তো, আমার পক্ষে সম্ভব নয়। আপনি এখন আসুন যুবরাজ। শুভরাত্রি। কৃষ্ণপক্ষের ঘোর অন্ধকার মধ্যরাত্রি। তিনি আসবেন তো হরেশীয়? চুপ, ওই তো কার পদচারণার শব্দ।
পিতা, হে রাজা, আমাকে শঙ্কামুক্ত করুন। যে সমাধিতে আপনাকে আমরা সমাধিস্থ করেছিলাম, সে সমাধি আপনি ত্যাগ করলেন কেন? আমি যে বিস্মিত, হতবাক। শ্রুতিতে তুমি আমাকে অনুসরণ করো আর প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর হও। সবাই জানে আমার উদ্যানে নিদ্রার সময় এক কাল সাপ আমাকে দংশন করে, কিন্তু কেউ জানে না যে সাপের দংশনে তোমার পিতার মৃত্যু হয়, সে সাপের মাথাতেই আজ রাজমুকুট শোভা পাচ্ছে। খুলল তা তো ক্লডিয়াস। হ্যাঁ, ক্লডিয়াস। উদ্যানে নিদ্রার সময় আমার কর্ণকুহরে সে ঢেলে দিয়েছিল এক অভিশপ্ত ঔষধি নির্যাস। শুধু সিংহাসনের লোভে? না, শুধু সিংহাসন নয়, সে ব্যভিচারী নরাধম তোমার মায়ের লালসার শিকার হয়েছে, আর তোমার মা নির্দ্বিধায় নিজেকে বিকিয়ে দিয়েছিল আমারই ওই লম্পট ভ্রাতার কাছে। না, আমি আর শুনতে চাই না। হে মহাকাল, আমাকে শক্তি দাও। হে পূজ্য পিতৃদেব, তুমি শোনো। প্রতিশোধ গ্রহণীয় মুহূর্তে আমার শপথ। জয়ী হও পুত্র, জয়ী হও। যে প্রেত মূর্তি আমি দেখলাম তা কোনো অপদেবতা নয় তো? আর অপদেবতারা তো শুনেছি যে কোনো মুহূর্তে যে কোনো মূর্তি পরিগ্রহ করতে পারে। পিতাকে হারিয়ে আমি শোক সন্তপ্ত, মনের দিক থেকে দুর্বল। যুক্তি চাই, অকাট্য যুক্তি চাই। যদি আমার ক্ষুল্লতা তোর সম্মুখে আমার পিতৃহত্যার অনুরূপ দৃশ্য অভিনয় করাই, আর অভিনয় দেখে যদি তাকে সংকুচিত হতে দেখি, তবে পরবর্তী কর্তব্য আমি স্থির করেই রেখেছি। বন্ধ করো, এ অভিনয় বন্ধ করো। আমার কাছে এই নাটক অসহ্য। সমুদ্র যেমন উন্মত্ততায় মাতে, উন্মাদ হ্যামলেট তেমনি নিয়ম শৃঙ্খলাহীন। সে এখন কথায় কথায় তরবারি নিয়ে উন্মাদের মতো গর্জে ওঠে। ওফেলিয়ার পিতা বৃদ্ধ পলোনিয়াসকে সে নির্মমভাবে হত্যা করেছে। হ্যামলেট? পলোনিয়াস কোথায়? স্বর্গে। অনুসন্ধান পাঠান। আপনার দূত তাকে সেখানে না পেলে আপনি নিজে গিয়েও অনুসন্ধান করতে পারেন। মান্যবর হ্যামলেট, আপনি উৎভ্রান্ত। হয়তো প্রেমে প্রত্যাখ্যাত হয়েই আপনি আমার পিতাকে হত্যা করেছেন। প্রেম? যদি আমার এই মায়ের গর্ভে জন্ম না নিতাম, তবে হয়তো আরও জোর দিয়ে বলতে পারতাম যে হ্যামলেট শুধু তোমাকেই ভালোবাসে। কিন্তু এখন আমি দাম্ভিক, বড় বেশি প্রতিহিংসাপরায়ণ ও ক্ষমতালিপ্সু। আমাকে বিশ্বাস করা তোমার জন্য নিরাপদ নয় ওফেলিয়া। প্রেম, বিয়ে কোনো কিছুরই আজ আর আমি পক্ষপাতী নই। তোমার ভবিষ্যৎ জীবন সুখের হোক ওফেলিয়া। আমার পিতা পলোনিয়াসের হত্যাকারী শয়তান হ্যামলেট, এ তরবারি তোর মৃত্যুর কারণ হোক। এগিয়ে এসো লয়েটার্স, আমি প্রস্তুত। হ্যামলেট, বাছা আমার, যুদ্ধ থেকে বিরত হও। বন্ধ হোক এ উন্মাদনা। লয়েটার্স, তোমার সাথে যুদ্ধ করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার পিতৃহত্যার প্রতিশোধ স্পৃহা ততক্ষণ মিটবে না যতক্ষণ নাই পাষণ্ড রাজা, এ বিশ্বাসঘাতক নরাধম, এ ক্লডিয়াসকে হত্যা করতে পারছি। তাই আগে আমার এ তরবারি সে ব্যভিচারী রাজার রক্ত পান করুক। লয়েটার্স! Horatio, দেখছো Horatio, দেখেছো এই রক্তের স্রোত? তুমি তো জীবিত, তুমি তো সুস্থ। আমাকে ওই বিষ পাত্রটি এগিয়ে দাও। ওই বিষ পানীয় দ্বারা আমার যন্ত্রণার উপশম করো। বন্ধু হ্যামলেট, এভাবে আমাদের ছেড়ে যেও না। আর সময় নেই বন্ধু। আমাকে শান্তিতে মৃত্যুর কোলে শুতে দাও। দেশবাসীকে হ্যামলেটের ভালোবাসা
জানিও।